হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার অনলাইনে প্রথম ক্লাস। আশা করি ক্লাসটা ভালো হবে। আপনারা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। আজকে আমি ইন্টারমিডিয়েটের ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়, ফার্স্ট পার্টের দ্বিতীয় অধ্যায়টা আলোচনা করব কিছু অংশ। অধ্যায়টার নাম হলো ভেক্টর। এখন ভেক্টর রাশি জানার আগে আমাদেরকে জানতে হবে রাশি জিনিসটা কি। রাশি কাকে বলে? ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাদেরকে রাশি বলা হয়। যেমন ভর একটা রাশি, কারণ ভর পরিমাপ করতে হয়। তারপরে দৈর্ঘ্য একটা রাশি, দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। মোট কথা, ভৌত জগতে যে সকল বিষয়গুলো পরিমাপযোগ্য তাদেরকে বলা হয় রাশি। এই রাশিটাই মূলত দুই প্রকার, একটা স্কেলার রাশি আর দুই নাম্বার হলো ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশি শুধু মান আছে কিন্তু কোনো দিক নাই, সেই সকল রাশিকে স্কেলার রাশি বলা হয়, বা এটার আরেকটা নাম হলো অদিক রাশি। তার মানে এই রাশির কোনো দিক নাই। যেমন দৈর্ঘ্য, সময়, ভর ইত্যাদি। তারপরে আমরা আলোচনা করব ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশির মান এবং দিক উভয়ই রয়েছে সে সকল রাশিকে ভেক্টর রাশি বলা হয়। অর্থাৎ ভেক্টর রাশির আরেকটা নাম হলো দিক রাশি বা সদিক রাশি। যেমন উদাহরণ হলো বেগ, ত্বরণ, বল, ভরবেগ, তারপরে টর্ক, তারপরে সান্দ্র বল ইত্যাদি। ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশি দুই ভাবে প্রকাশ করা হয়। দুই ভাবে প্রকাশ
করা হয়। এক নাম্বার হলো সরল রেখা দ্বারা, 2 নাম্বার হলো অক্ষর দ্বারা। তাহলে আমরা প্রথমে জানবো যে সরল রেখা দ্বারা ভেক্টর রাশি কিভাবে প্রকাশ করা হয়। সরল রেখা, যেমন আমরা একটা সরল রেখা আঁকলাম, এখানে একটা বিন্দু, ভেক্টরের প্রথম বিন্দুকে পাদবিন্দু বলা হয় এবং শেষ বিন্দুকে শীর্ষবিন্দু বলা হয়, বা প্রথম বিন্দুকে আদি বিন্দু বলা হয় আর এটাকে শেষ বিন্দু বলা হয়। তাহলে এটা একটা আদি বিন্দু আমরা দিলাম ও, আর শীর্ষ বিন্দু দিলাম এ। তাহলে ও থেকে এ পর্যন্ত এই মানটুকু ভেক্টর রাশির কতটুকু মান সেটা বোঝাবে। তারপরে ও থেকে এ পর্যন্ত একটা তীর চিহ্ন দিতে হবে, তার মানে ভেক্টরের দিকটা হলো ও থেকে এ পর্যন্ত। এই তীর চিহ্নটা মাঝখানে দিলেও হবে, বা শেষ বিন্দুতে দিলেও হবে, বা এখানে দিলেও হবে। তার মানে তীর চিহ্ন যেদিকে থাকবে ভেক্টরের দিকটা ওই দিকে বোঝাবে। এটা হলো সরল রেখার সাহায্যে ভেক্টর রাশি প্রকাশ। 2 নাম্বার হলো অক্ষর দ্বারা। অক্ষর দ্বারা ভেক্টর রাশি 4 ভাবে প্রকাশ করা হয়, আমরা সেটা দেখতে পাবো। যে কোনো একটা অক্ষর আমরা এখানে লিখলাম, যেমন এ। এই এটাকে যদি আমরা উপরে তীর চিহ্ন দিই, এর উপর যদি তীর চিহ্ন দিই তাহলে এটা একটা ভেক্টর রাশি প্রকাশ পাবে। তারপরে অক্ষর লেখার পর উপরে যদি একটা বার চিহ্ন দিই বা একটা রেখা চিহ্ন দিই, সেটা একটা ভেক্টর রাশি প্রকাশ হবে। তারপরে এই অক্ষরের নিচে যদি একটা রেখা দিই, সেটাও ভেক্টর রাশি প্রকাশ পাবে। তারপরে যদি বোল্ড অক্ষরে লিখি, বোল্ড মানে মোটা অক্ষর, মোটা অক্ষর দিয়েও ভেক্টর রাশি প্রকাশ করা হয়। তাহলে ভেক্টর রাশি এই 4 ভাবে প্রকাশ করা হয়। প্রথম হলো উপরে তীর চিহ্ন দিয়ে, তারপরে উপরে বার চিহ্ন বা রেখা চিহ্ন, তারপরে নিচে বার চিহ্ন বা রেখা চিহ্ন, অথবা মোটা অক্ষরে বা বোল্ড অক্ষরে। এগুলার মান কিভাবে প্রকাশ পাবে? দুই পাশে দুইটা পরমাণ চিহ্ন বা মডুলাস চিহ্ন দিলে সেটা মান প্রকাশ পাবে। বা শেষেরটা হলো নরমাল অক্ষর। তাহলে প্রথম এইগুলা হলো ভেক্টর রাশি প্রকাশ পাইছে, আর এই পাশের গুলা হলো ভেক্টর রাশির মান প্রকাশ পাইছে। তার মানে প্রথমে উপরে তীর চিহ্ন দিলে, বা উপরে বার চিহ্ন দিলে, বা নিচে বার চিহ্ন দিলে, বা বোল্ড অক্ষরে লিখলে এগুলা হলো ভেক্টর রাশি প্রকাশ। আর এগুলা মডুলাস বা পরমাণ দিলে সেগুলো হলো ভেক্টর রাশির মান প্রকাশ। একক ভেক্টর কাকে বলে? সহজ করে বলতে গেলে যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। আর যদি আমরা একটু ডিপলি বলি যে মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলা হয়। একক ভেক্টরকে প্রকাশ করা হয় সাধারণত স্মল লেটার বা ছোট হাতের অক্ষরের উপর ক্যাপ চিহ্ন দিয়ে। যেমন আমি এখানে একটা এ ছোট হাতের অক্ষর দিছি, এর উপর ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন দিয়ে একক ভেক্টর প্রকাশ করা হয়। যে কোনো অক্ষর হইতে পারে, যেমন জে হইতে পারে, এর উপর ক্যাপ দিতে হবে, আই হতে পারে, এর উপর ক্যাপ দিতে হবে, এন হইতে পারে, এর উপর ক্যাপ দিতে হবে।
মোট কথা ছোট হাতের অক্ষরের উপর ক্যাপ চিহ্ন দিয়ে একক ভেক্টর প্রকাশ করা হয়। আর একক ভেক্টরের সংজ্ঞা আমরা কি পড়লাম, যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে, অথবা মান শূন্য নয় এমন একটা ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে একক ভেক্টর বলা হয়। যেমন আমরা যদি একটা একক ভেক্টর ধরি, আর এখানে একটু আগে বলে আসলাম একটা ভেক্টর, আর এই ভেক্টরের মান হবে তারপরে দুই পাশে মডুলাস, কিন্তু এখানে কন্ডিশন হলো এ নট ইকুয়াল টু 0, যে মান কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। মান শূন্য হলে কি ধরনের সমস্যা, যদি কোনো ভাগের মানে শূন্য দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, এখানে যদি আমরা শূন্য বসাইতাম তাহলে এই রাশিটা কি হয়ে যেত, অসংজ্ঞায়িত হয়ে যেত। তাই এখানে শূন্য ধরা যাবে না। তাহলে এটা হলো একক ভেক্টর নির্ণয় করার একটা সূত্র। সূত্রটা হলো যে কোনো ছোট হাতের অক্ষরের উপর ক্যাপ চিহ্ন দিয়ে কোনো ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পেয়ে যাব। এখন প্রশ্ন হলো যে ভেক্টর একক ভেক্টর কেন দরকার, বা কেন আমরা একক ভেক্টর ব্যবহার করি। এখন তোমরা চিন্তা করো যে কোনো কিছু পরিমাপ করতে হলে ধরো আমি ভর পরিমাপ করব, তাহলে ভর যদি পরিমাপ করতে যাই তাহলে আমি কি কোন একটা কিছুর সাথে তুলনা করব, যেমন 1 কেজির সাথে তুলনা করি, যে 1 কেজি ভর একক ধরে তারপরে আমি ধরো 10 মণ 5 মণ বা 20 কেজি 50 কেজি তুলনা করে করে আমি পরিমাপ করি। তেমনি ভেক্টরের ক্ষেত্রে বিষয়টা একই, যে কোন একটা রাশি ভেক্টর রাশিকে তুমি পরিমাপ করবা কিভাবে। সাপোজ ধরো এটা একটা ভেক্টর রাশি, ঠিক আছে, এই একটা ভেক্টর রাশি এখানে আমরা ধরে নিলাম। তাহলে এখন এই ভেক্টর রাশিটা দিক কোন দিকে বা এর মান কতটুকু আমি তো আর একবারে বলতে পারি না। এখন যদি এর নির্দিষ্ট অংশকে আমি এক একক ধরে নিই, যে এই পরিমাণ আমি ধরে নিলাম যে একক, ঠিক আছে, তাহলে এই পরিমাণ ধরে নিলাম, এটার সাথে তুলনা করে বাকিটুকু আমি কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। তাহলে দেখো এইটুক আরো একটা এক একক হবে, এইটুক আরো একটা এক একক হবে, তারপরে এটা যদি আরেকটু বড় করে দিই এটা একটা আরেক একক হবে। তাহলে এখানে কয়টা একক হলো, তাহলে এখানে এ ভেক্টরটা হলো 4 একক। তার মানে এই ভেক্টরটা হলো একক ভেক্টরের 4 গুণ। তাহলে পরিমাপ করার জন্য আমাদের একক দরকার, মানে কার সাথে তুলনা করব সেই জিনিসটা আমার কি জানা দরকার। তাই ভেক্টর রাশির ক্ষেত্রেও আমাদেরকে একক ভেক্টর জানতে হবে, যাতে আমরা ওদের সাথে তুলনা করে যে কোনো ভেক্টর রাশিকে পরিমাপ করতে পারি। তারপরে টপিকটা হলো আমরা কয়েকটা ভেক্টর সম্পর্কে এখানে জানবো। তার মধ্যে এক নাম্বার হলো নাল ভেক্টর, বা এটাকে বলা হয় শূন্য ভেক্টর। শূন্য ভেক্টর বা নাল ভেক্টর জিনিসটা কি? নাল মানে শূন্য, তাহলে যে ভেক্টরের মান হলো শূন্য তাকে শূন্য ভেক্টর বলা হয়। আর শূন্য ভেক্টরে কোনো দিক থাকে না, তার মানে হলো যে ভেক্টরের মান শূন্য এবং কোনো দিক নেই তাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে শূন্য দিয়ে তার উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আর শূন্য ভেক্টরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এই ভেক্টরের আদি বিন্দু মানে পাদবিন্দু এবং শীর্ষ বিন্দু হলো একই বিন্দু, যেহেতু এর কোনো মানও নাই এবং দিকও নাই। 2 নাম্বার যেটা আমরা আলোচনা করব সমান সমান ভেক্টর।
সমান সমান বা সমান ভেক্টর বলা যায়। যে ভেক্টরের মান এবং দিক উভয়ই সমান। কি বলছি? যে ভেক্টরের মান এবং দিক উভয়ই সমান ওই ভেক্টরকে সমান ভেক্টর বলা হয়। ফর এক্সাম্পল, আমরা এটা দুইটা ভেক্টর নিলাম, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে এটা আমরা এ ভেক্টর দিলাম আর এটার নাম দিলাম বি ভেক্টর। তাহলে দেখা যায় যে এ ভেক্টর যতটুকু এ ভেক্টর ততটুকু, এবং দিক এ ভেক্টরের ওই দিকে, বি ভেক্টরের এই দিকে। তার মানে কি, দুইটা ভেক্টরের মানও সমান এবং দিকই একই দিকে, এই কারণে এই দুইটাকে বলা হয় সমান ভেক্টর। এর সাথে মিল রেখে পড়ানো যায় বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টরটা জিনিস কি? যে ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত। ভালো করে খেয়াল করো, যে ভেক্টরের মান সমান কিন্তু দিক হলো বিপরীত, মানে একটা যদি এই দিকে হয় আর একটা হবে এই দিকে, তাহলে সেটাকে বলা হয় বিপরীত ভেক্টর। তাহলে আমরা সমান ভেক্টর কি বললাম? যে ভেক্টরের মান সমান এবং দিকও আয়তাকার ভেক্টরটা কি? আমরা তো তিনটা অক্ষ যদি চিন্তা করি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তার মানে এটা আমরা এক্স অক্ষ ধরলাম, এটা আমরা ওয়াই অক্ষ ধরলাম, আর এটা আমরা জেড অক্ষ ধরলাম। তাহলে মানে এটা হলো মূল বিন্দু, এটা আমরা ও দিলাম। তাহলে ওর সাপেক্ষে এটুকু হলো এক্স এর ধনাত্মক অংশ, আর মূল বিন্দুর সাপেক্ষে এটুকু হলো এক্স এর ওয়াই এর ধনাত্মক অংশ, আর মূল বিন্দুর সাপেক্ষে এটুকু হলো কি জেড এর ধনাত্মক অংশ। তাহলে প্রত্যেকটা অক্ষের ধনাত্মক অংশের দিকে যদি আমরা একটা করে একক ভেক্টর চিন্তা করি, এদিকে আই ক্যাপ, এইদিকে জে ক্যাপ, আর এদিকে কে ক্যাপ, তাহলে এইগুলোকে বলা হয় আয়তাকার ভেক্টর। মোট কথা হলো, ধনাত্মক অংশে আমরা যে একক ভেক্টর গুলা ধরি, সেই একক ভেক্টর গুলাকে মূলত আয়তাকার ভেক্টর বলা হয়। সরল ভেক্টর বা সরল কাকে বলে? আমরা তো জানি কোন নির্দিষ্ট দিকে কোন বস্তুর দূরত্বকে সরল বলা হয়। তাহলে সরল ভেক্টর জিনিসটা কি? আমরা আবার একটা অক্ষ চিন্তা করি, ধরি এই জায়গায় একটা বিন্দু আছে আর এই জায়গায় একটা বিন্দু আছে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এটা একটা অবস্থান ভেক্টর, আর মূল বিন্দুর সাপেক্ষে এটা একটা অবস্থান ভেক্টর। এটা ও বিন্দু দিলাম, এটা হলো ও পি, আর এটা হলো ও কিউ। তাহলে এখন ওপি থেকে ও কিউ যতটুকু পরিমাণে সরে গেছে সেটাই হলো সরল ভেক্টর। কতটুকু সরে গেছে? এখান থেকে এই যেটুকু সরে গেছে। তাহলে এটা যদি আমরা আর ওয়ান দিই, এটা আমরা আর টু দিলাম, আর এটা হলো ডেল আর। তাহলে সরল ভেক্টরটা হবে ডেল আর ইকুয়াল টু আর টু মাইনাস হলো আর। এটাই হলো সরল ভেক্টর। মানে মোট কথা একটি ভেক্টর থেকে আরেকটা ভেক্টর কতটুকু সরে গেছে, তাহলে এখানে ডেলার পরিমাণ সরে গেছে, এই কারণে ডেলার হলো তোমার সরল ভেক্টর। ডেলার আমরা কিভাবে বের করবো? পরের ভেক্টর মানে পরের অবস্থান ভেক্টর থেকে আগের অবস্থান ভেক্টর বিয়োগ করলে সরল ভেক্টর পাওয়া যাবে। সদিশ ভেক্টর জিনিসটা কি?
যে সকল ভেক্টরের মান সমান নয় কিন্তু দিক একই তাদেরকে বলা হয় সদৃশ ভেক্টর। যেমন এটা একটা ভেক্টর ধরলাম আমরা, আরেকটা ভেক্টর এটা ধরলাম, তাহলে এই দুটো ভেক্টরের মান কিন্তু সমান নয় কিন্তু দিকটা একই দিকে, এই ধরনের ভেক্টর গুলাকে বলা হয় সদৃশ ভেক্টর। তাহলে এখান থেকে আরেকটা জিনিস বলা যায় বিসদৃশ। বিসদৃশ ভেক্টর হলো যার দিকগুলা বিপরীত কিন্তু মান সমান নয়, তাদেরকে বলা হয় কি বিসদৃশ ভেক্টর। তারপরে সমরেখ ভেক্টর আছে, কতগুলো ভেক্টর যদি একটা তলে একই দিকে ক্রিয়া করে তখন ভেক্টর গুলাকে সমরেখ ভেক্টর বলা হয়। সাপোজ এটা আমরা একটা তল ধরলাম, তাহলে এই তলে যদি অনেকগুলো ভেক্টর একই দিকে ক্রিয়া করে তখন এটাকে বলা হয় সমরেখ ভেক্টর। পোলার ভেক্টর, পোলার ভেক্টর হলো যে সকল ভেক্টর সরলরেখা বরাবর কাজ করে মানে রৈখিক, তাদেরকে বলা হয় পোলার ভেক্টর। যেমন রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, রৈখিক সরণ, এই সকল জাতীয় ভেক্টর রাশিকে বলা হয় পোলার ভেক্টর। কারণ যদি আমরা রৈখিক বেগ চিন্তা করি তার মানে একটা সরল রেখা বরাবর হবে, রৈখিক মানে সোজা হবে, বা রৈখিক বল চিন্তা করতে পারি। তার মানে মোট কথা হলো রৈখিক বা সরল রেখা বরাবর যে সকল ভেক্টর ক্রিয়া করবে তাদেরকে বলা হবে পোলার ভেক্টর। অক্ষীয় ভেক্টর জিনিসটা কি? যে সকল ভেক্টর সার্কুলার বা বৃত্তাকার পথে ক্রিয়া করে, যেমন রৈখিক বেগ, রৈখিক ত্বরণ, তারপরে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী ত্বরণ বা টর্ক, এই সকল ভেক্টর গুলা সাধারণত বৃত্তাকার বা সার্কুলার আকারে ক্রিয়া করে। এই সকল ভেক্টরকে বলা হয় অক্ষীয় ভেক্টর। কৌণিক ত্বরণ বা কৌণিক সরণ ইত্যাদি। তারপরে সীমাবদ্ধ ভেক্টর, যে সকল ভেক্টর বা যে সকল ভেক্টরের পাদবিন্দু একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ, মানে পাদবিন্দুটা নির্দিষ্ট বা ফিক্সড করা থাকে। যেমন এটা যদি একটা ভেক্টর নেই তাহলে এই যে পাদবিন্দু এটাকে আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো না, এটা আগে থেকে ফিক্সড করা থাকে বা একটা সীমার মধ্যে আবদ্ধ থাকে। এই জাতীয় ভেক্টর গুলাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। এর বিপরীত হলো স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর কি? যে সকল ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো নির্ধারণ করা যায় বা ইচ্ছামতো নেওয়া যায়, ওই সকল ভেক্টরকে বলা হয় স্বাধীন ভেক্টর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ভেক্টরের কিছু সংজ্ঞা বা ভেক্টর কাকে বলে এই জাতীয় বিষয় নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, তারপরে ভেক্টরের সামান্তরিক সূত্র, ভেক্টরের বিভাজন এসব নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।